অ্যাসাইলামটা ছিল বাংলাদেশ আমার জন্য সেফ না। গ্রিন কার্ড পাওয়ার সাথে সাথে আমি চলে গেলাম। আমার কিন্তু আসল আরও একটা বাকি আছে, পরের স্টেপটা হচ্ছে পাসপোর্ট। যখন আমার ইন্টারভিউ হবে, যদি ইন্টারভিউ অফিসার আমাকে জিজ্ঞাসা করে তোমার অ্যাসাইলামটা ছিল জীবনের নিরাপত্তা অথবা তোমার জীবনের ঝুঁকি ওই কান্ট্রি, তাহলে কি আমাদের ট্রাভেলিং ওই কান্ট্রিতে যাওয়া, গ্রিন কার্ড পাওয়া, ইন ফিউচার বা পাসপোর্ট নেওয়া সেম হচ্ছে কি? তার মানে তোমার গ্রিন কার্ড ছিল না, তুমি যাও নাই, গ্রিন কার্ড পাইছো এবং তুমি গেলা। তারপর তোর উদ্দেশ্যই ছিল উদ্দেশ্য ছিল জাস্ট গ্রিন কার্ডটা তোমার পাওয়া। পলিটিক্যাল অ্যাসাইলাম অর আদার অ্যাসাইলাম যেভাবেই আমরা করি, একটা কোশ্চেন থাকবেই। হয়তো যে ভাই বা বোন উনিও যদি জাজ হইতো, সে আপনি আমি ক্লায়েন্ট হইতাম, সেম কোশ্চেন উনিও করতেন। ডুয়েল সিটিজেনশিপ বা দ্বৈত নাগরিকত্বের বিষয়টি সম্পর্কে এটা অনেকেই জানতে চায়, অনেকেই বলে যে এটা কি করা যায়, আদৌ সম্ভব কিনা, এ ব্যাপারে আপনি একটু পরামর্শ দেবেন, করা যায় কিনা? আমার আপনার জন্ম ছিল বাংলাদেশে, আমরা বাংলাদেশে আসছি, ইউএস পাসপোর্ট আমরা পাওয়ার পরে আমাদের ওই সিটিজেনশিপটা নাই। অ্যাসাইলামের মাধ্যমে আমরা অনেকেই গ্রিন কার্ড পেয়ে থাকি, এবং পাওয়ার পরে আমরা খুব উত্তেজিত হয়ে যাই অনেকটা, কারণ দীর্ঘদিন এখানে থাকি, দীর্ঘদিন পরে তারপরে বাংলাদেশে যেতে চাই। তো এই ক্ষেত্রে ট্রাভেল করাটা কি যৌক্তিক কিনা? যদি আমি হইতাম অবশ্যই না, এবং যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি বলবো না। বাট কেউ কেউ যাচ্ছে, কেন যৌক্তিক না সেটা যদি আমি আপনাকে এক্সপ্লেন করি। অ্যাসাইলামটা ছিল বাংলাদেশ আমার জন্য সেফ না, তাই না? আচ্ছা, কেন এটাই ছিল যে আমার জীবনের নিরাপত্তা নাই, সেটাই অ্যাসাইলাম করা। গ্রিন কার্ড পাওয়ার সাথে সাথে আমি চলে গেলাম। আমার কিন্তু আসল আরও একটা বাকি আছে, পরের স্টেপটা হচ্ছে পাসপোর্ট। যখন আমার ইন্টারভিউ হবে, যদি ইন্টারভিউ অফিসার আমাকে জিজ্ঞাসা করে তোমার অ্যাসাইলামটা ছিল জীবনের নিরাপত্তা অথবা তোমার জীবনের ঝুঁকি ওই কান্ট্রি, তাহলে কি আমাদের ট্রাভেলিং ওই কান্ট্রিতে যাওয়া, গ্রিন কার্ড পাওয়া, ইন ফিউচার বা পাসপোর্ট নেওয়া সেম হচ্ছে কি? কোথাও একটু গ্যাপ হচ্ছে না আমাদের কথা এবং কাজ? আমার অ্যাপ্লিকেশন করা ছিল এবং আমরা কিন্তু শপথ গ্রহণ করছি, ওথ করছি। যখন আমরা ইন্টারভিউতে যাই, ক্লায়েন্টকে কিন্তু ওথ করতে যা বলিব সত্য বলিব, এবং এই স্টেটমেন্ট আমার যা আছে ফুললি আমার জানা মতে 100% সত্যি, ট্রু, আমরা ওথ করি। এখন পাসপোর্ট পাওয়ার আগে যে আপনার সিটিজেনশিপ ইন্টারভিউ হবে, যদি অফিসার আপনাকে জিজ্ঞাসা করে তোমার স্টেটমেন্টস তুমি যেটা দিছো এটার সাথে তোমার সামঞ্জস্য কোথায় আছে, তখন কিন্তু আমাদের কোনো অ্যান্সার দেওয়ার জায়গা নাই। তো সেজন্য বলবো, যেহেতু কষ্টই করলেন অনেক দিন, জাস্ট আর কিছুদিন অপেক্ষা করেন, তারপরে আপনি দেশে যান। আর নিতান্ত যদি আপনজন, তো একটা মায়া থাকবে, বাবা মা ভাই বোন ছেলে মেয়ে, আমাদের আশেপাশের কান্ট্রিগুলো আপনি ভিজিট করতে পারেন। তার মানে আপনারা থাকেন 90 ডেজ থাকেন, 4 মান্থ থাকেন, 2 মান্থ থাকেন, আপনি যদি একাধিকবার যেতে চান ইয়ারলি তাও যান। সেটা নেইবার কান্ট্রি যেগুলি আছে, যদি এক্সাম্পল আমরা বলি নেপাল, বাংলাদেশ থেকে নেপাল আসার জন্য ভিসা লাগে না। তো যদি চাই কি ওরকম চয়েস করতে পারেন, আপনি এই জায়গাতে নেপাল যাচ্ছেন, আপনার আব্বা আম্মা আপনার ছেলে মেয়ে ওয়াইফ ওরা নেপালে আসবে, যেহেতু ওদের ভিসা লাগে না, ইজি নেপাল আসা, তাদেরকে নেপাল আনেন। নেপালে অ্যাভারেজে আবার অন্য কান্ট্রি তুলনায় কষ্ট কম, আদার কান্ট্রি তুলনায় কষ্ট কম। চাইলে কি ওটা চয়েস করতে পারেন সরাসরি বাংলাদেশ না গিয়ে, সেটা আমার সাজেশন। তারপর যে যার পার্সোনাল চয়েস তো থাকবেই। যদি আমি হইতাম তাহলে আমি বাংলাদেশ সরাসরি যেতাম না, আনটিল আমার পাসপোর্ট হওয়ার আগ পর্যন্ত। বাকিটা দর্শক আপনাদের চয়েস, উচিত হবে সরাসরি বাংলাদেশ না যাওয়া। যেহেতু অনেক কষ্ট করে অনেক সংগ্রাম করে একটা গ্রিন কার্ড পেয়েছেন, সেটা আর একটু কষ্ট করে, আমার ওদের সাথে কিন্তু সামঞ্জস্য না। আমি যে পেপার সাবমিট করছি অ্যাসাইলামের কারণে, সেটার সাথে আমার কথা ছিল যে বাংলাদেশ আমার জন্য সেফ না, ঝুঁকিপূর্ণ। তাইলে তো আমি আবার বাংলাদেশে গেলাম। তাহলে তো ঝুঁকি ছিল না, তুমি মিথ্যা কথা বলেছো। তোমার ঝুঁকি ছিল না, ঝুঁকি থাকতো তাহলে তুমি যেতে না। তার মানে তোমার গ্রিন কার্ড ছিল না, তুমি যাও নাই, গ্রিন কার্ড পাইছো এবং তুমি গেলা। তারপর তোর উদ্দেশ্যই ছিল জাস্ট গ্রিন কার্ডটা তোমার পাওয়া। পলিটিক্যাল অ্যাসাইলাম অর আদার অ্যাসাইলাম যেভাবেই আমরা করি, একটা কোশ্চেন থাকবেই। হয়তো যে ভাই বা বোন উনিও যদি জাজ হইতো, সে আপনি আমি ক্লায়েন্ট হইতাম, সেম কোশ্চেন উনিও করতেন, তাই না?
সেটা আমেরিকান জাজ থাকুক, যে কোনো কান্ট্রির জাজই থাকুক, এখন তো হোল ওয়ার্ল্ডের লোকজনই ইমিগ্রেশনে কাজ করে, আমাদের বাঙালি অনেকে কাজ করে। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে এটা না নেওয়া যাওয়াটাই ভালো, আপনি নিজে হলেও যেতেন না, আমি হলেও যেতাম না, এটাই আসল কথা। সুপ্রিয় দর্শক, এ ব্যাপারে আমার মনে হয় যে একান্ত খুব বেশি প্রয়োজন হলে যেটা অপশন আছে সেখানে যাওয়াটাই ভালো। আপনার কাছে আমি একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে আমরা অনেকেই যেভাবে এখানে আসি, অনেকে যারা আমরা ফ্যামিলি চেইনে আসি F4 ভিসায়, তারা তো বুঝেই না যে কষ্টটা কি জিনিস, একদম গ্রিন কার্ড নিয়ে আমরা আসি। আবার যারা এখানে মনে করেন যে অ্যাসাইলাম বা কষ্ট করে বিভিন্নভাবে আমরা পেয়ে থাকি, করার পরে আমরা নাগরিকত্ব পেলাম, কিন্তু দেশের মায়া, জন্মস্থানের মায়া তো আমরা কাটাতে পারি না। তাহলে সেক্ষেত্রে আমি আমেরিকান নাগরিকত্বটাও যেমন রাখতে চাই, তেমনি আমার দেশে, কারণ আমি যখনই আমেরিকান নাগরিকত্ব লাভ করি তখন আমাকে আর আমার জন্মভূমি যেটাই থাকুক সেই দেশের নাগরিকত্ব থাকে না, কিন্তু আমি চাই যে আমার দেশের নাগরিকত্বটাও থাকুক। সেক্ষেত্রে এই যে ডুয়েল সিটিজেনশিপ বা দ্বৈত নাগরিকত্বের বিষয়টি সম্পর্কে এটা অনেকেই জানতে চায়, অনেকেই বলে যে এটা কি করা যায়, আদৌ সম্ভব কিনা, এ ব্যাপারে আপনি একটু পরামর্শ দেবেন করা যায় কিনা, এবং গেলে আপনি তাদেরকে যদি কেউ করতে চায় কতটা সহযোগিতা করতে পারবেন আপনার প্রতিষ্ঠান থেকে? ধন্যবাদ রানা ভাই আবার আপনাকে। আমরা যারা বাংলাদেশ থেকে আসছি, আমাদের সবারই কিছু না কিছু আছে দেশে, বাবা মা থাকুক, আপনার আমার নিজস্ব সম্পত্তি থাকুক, ওর কিছু না কিছু থাকুক। যদি বাংলাদেশের সিটিজেনশিপের প্রুফ আপনার কাছে না থাকে, আপনি সেটা যদি সেল করতে যান, ওর কোনো প্রপার্টিও বাই করতে যান, তখন তো আপনার বাংলাদেশের কোনো না কোনো একটা জিনিস আপনার থাকতে হবে। যদি ডুয়াল সিটিজেনশিপ আপনার থাকে 100% আপনি ফাইন, বিকজ আমার আপনার জন্ম ছিল বাংলাদেশে, আমরা বাংলাদেশে আসছি, ইউএস পাসপোর্ট আমরা পাওয়ার পরে আমাদের ওই সিটিজেনশিপটা নাই, বাট ইয়েস চাইলে আমরা ডুয়েল করতে পারি, সিম্পল। আগে ডুয়েল করতে বাংলাদেশ এম্বাসি যদি আমরা সাবমিট করতাম সেটা 7-8 বছর, 6-7 বছর লাগতো, বাট এখন আর সেরকম নাই, অনেকটাই অনলাইন সিস্টেম ওরাও চলে আসছে, ওয়ার্ল্ড চেঞ্জ। এখনো তো তাও তো 2 বছরের কমে হয় না, 1.5 থেকে 2 বছর, সাম কেস আপনার উইদিন 1 ইয়ারও হয়, ডিপেন্ড। অনেক ইস্যু আপনি জানেন দেশের আছে, তো এই ইস্যু একটু ব্যাপার স্যাপার থাকে। এখন পুলিশ ক্লিয়ারেন্স একটা বড় ব্যাপার থাকে। আমরা যখন ডুয়াল সিটিজেনশিপ সার্টিফিকেট অ্যাপ্লাই করি, তো ওই পুলিশ ক্লিয়ারেন্স বিরাট বড় দীর্ঘসূত্রিতার একটা ব্যাপার বাংলাদেশে। ওরা বাংলাদেশের আপনার বাড়িতে যাবে, পুলিশ দেন খোঁজ নেবে, ওরা ক্লিয়ারেন্স দিবে না। আমার মনে হয় যে শুধু পুলিশের উপরে দোষ দিলে আপনি সিম্পল দিয়ে শুরু করলাম, পুলিশ দেওয়ার পরে মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, না আমি ডিটেইলস বলতে চাচ্ছি না, আমি জাস্ট সিম্পল দিয়ে শুরু করলাম যে পুলিশ ভেরিফিকেশনটা মানে মাস্ট, তো ওটা দিয়ে আমি শুরু করলাম। কি বলুন না ভাই, ছোটখাটো জিনিসও যদি আপনি দেশে গিয়ে করতে চান না, আপনি মুভ হবে না, ফাইল হয় না। আমি নিজে ভুক্তভোগী, আমার দেশে ব্যবসা আছে, আমি সামথিং একটা কোনো কাজের জন্য দীর্ঘ 1 বছর যাবৎ সচিব পর্যায় থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে অর্ডার নিয়ে যাচ্ছি, সাম অফিসে হচ্ছে না। আমাদের দেশে যেটা আছে কি করবেন, কিছু করার নাই, আমাদের বাট এটলিস্ট হচ্ছে। আগে যেটা ছিল ডুয়াল সিটিজেনশিপ করা আপনার 8-10 বছরের ব্যাপার, সেটা এখন 1 থেকে 2 বছর হচ্ছে। তো সেক্ষেত্রে একজন ডুয়াল সিটিজেনশিপ যদি নিতে চায় তাকে কি করতে হবে? এটার পরে আমরা একটু সংক্ষেপ উত্তর দাও, অনেক দর্শক আছে লাইনে। বাংলাদেশে যদি আপনার এনআইডি কার্ড থাকে ভালো, যদি না থাকে বার্থ সার্টিফিকেট আমার আপনার বাংলাদেশে আছে, সেই বার্থ সার্টিফিকেট যদি থাকে কারো, সেগুলো দিয়েও কাজ করা যাবে। পাসপোর্ট থাকলে, পাসপোর্টের সাথে আরেকটা সেকেন্ডারি থাকতে হবে, সেটা এনআইডি কার্ড হোক অথবা বাংলাদেশি বার্থ সার্টিফিকেট হোক। বার্থ সার্টিফিকেট আশা করি ইনশাল্লাহ এখন সবারই আছে, বাট তারপরে যদি না থাকে পুরনটা কি আপনার ইউনিয়ন পরিষদে গিয়ে ওটা জমা দিয়েও আপনি ইউনিয়ন পরিষদ থেকে আপনি আপনার জন্ম সনদ তৈরি করতে পারবেন, সেই জন্ম সনদ দিয়ে করা যাবে। কারণ এটা তো দেখবে বাংলাদেশ সরকারি, বাংলাদেশ ক্ষেত্রে তো আমেরিকান গভর্নমেন্টের কোনো কিছু নেই, তারপরে এটা খুব সহজ ব্যাপার। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।